আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রাথমিক সহকারী শিক্ষক স্বপ্ন প্রত্যাশীগণ, সকলকে আজকে আমাদের প্রোগ্রামে আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি শানিরুল ইসলাম শাওন। মোটামুটি মাঝে মাঝেই আমি আড্ডাতে উপস্থিত হই। সো আজকে আমার সাথে আড্ডায় বিশেষ একজন অতিথিকে নিয়ে আমি হাজির হয়েছি। সো তার একটা পরিচয় ইতিমধ্যেই আপনারা হয়তোবা জানেন, কিন্তু তার আজকে আরেকটা ডাইমেনশন নিয়ে আমি আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমি আমার বিশেষ অতিথিকে হাজির করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আপনার পরিচয়টা একটু দেন, তারপর আমি আস্তে আস্তে রিভিল করছি আপনার স্পেশালিটি। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দেকা বেগম বৃষ্টি। আমি 43তম বিসিএস এ সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে কর্মরত আছি। আমার এই পরিচয়ের বাইরে আরেকটা পরিচয় আছে বা ছিল বলা যায়, সেটা হচ্ছে আমি সহকারী শিক্ষক হিসেবে প্রাইমারি স্কুলে 2 বছর কর্মরত ছিলাম। আমি পাইকপাড়া স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম, সেখানে আমি সহকারী শিক্ষক হিসেবে ছিলাম। এটি মিরপুর 1-এ অবস্থিত। আমিও সহকারী কমিশনার হিসেবে 43তম বিসিএস থেকে কর্মরত আছি জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহতে। আর আপুর সাথে আমার এই কমন যে ফিল্ডটা পড়ে গিয়েছে সেটা হচ্ছে আমি নিজেও আমার চাকরি প্রস্তুতির যে পরিক্রমা ছিল প্রায় 3 বছরের, সেটাতে আমি যে সুপারিশগুলো পেয়েছিলাম তার মধ্যে একটা ছিল হচ্ছে সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে আমার নিজ উপজেলাতে। সো যদিও আমার জয়েন করা হয়নি তখন, কিন্তু আমার থেকে এই জায়গাতে বেশ কয়েক ধাপে এগিয়ে আছেন আপু, কারণ তিনি 2 বছর প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আছে। সো আপুকে নিয়ে এর আগেও আমি একটা আড্ডাতে উপস্থিত হয়েছিলাম, সেটা মূলত আমাদের বিসিএস প্রিপারেশন নিয়ে ছিল। কিন্তু আজকে যেহেতু একটা বিশাল সার্কুলার ইতিমধ্যে হয়ে গিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের, সো আজকের আলোচনায় আমি আপুর সঙ্গে আপুর প্রিপারেশনের ওই দিকটা আজকে একটু উন্মোচন করার চেষ্টা করব। সো আমার মনে হয় যে আমাদের আড্ডায় ছোট প্রোগ্রামে আপনাদের জন্য দু একটা মেসেজ বা এমন কিছু হতে পারে যে আমাদের আড্ডা থেকে হয়তো আপনাদের জানার দু একটা বা প্রস্তুতির দু একটা জায়গা থাকতে পারে। আমরা মোটামুটি সেই বিষয়গুলো একটু ফোকাস করার চেষ্টা করব। তো আপু যদি শুরুতে একটু আলোচনা শুরু করে নেই, যে আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের অভিজ্ঞতা বা সে জায়গা থেকে চাকরির প্রিপারেশন বা প্রাথমিকের প্রিপারেশন টুকটাক যদি একটু একটু বলা যায় আর কি। আচ্ছা, আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স গণিত বিভাগের শিক্ষার্থী ছিলাম আমি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় আসলে আমার সেভাবে চাকরির প্রিপারেশন নেওয়া হয়নি। আমার অনার্স কমপ্লিট হওয়ার পর যখন আমি বিসিএস এর ফর্ম ফিল আপ করি, মূলত তারপরে আমার চাকরির প্রিপারেশনটা শুরু হয়। আমার প্রিপারেশন মূলত বিসিএস এর জন্যই শুরু হয়, কিন্তু যেহেতু বিসিএস একটা দীর্ঘ সময়ব্যাপী হয়, সেজন্য আমি টুকটাক অন্যান্য চাকরির পরীক্ষাতেও চেষ্টা করেছিলাম অংশগ্রহণ করার, কিন্তু খুব বেশি আসলে পরীক্ষা দেওয়া হয়নি সেভাবে। আমার মেইন পরীক্ষা দেওয়া হয়েছিল বিসিএস প্রাইমারি এবং অন্যান্য কিছু সরকারি প্রতিষ্ঠানে। ব্যাংক ছাড়া বলতে গেলে বাকিগুলোতে একটু চেষ্টা ব্যাংকে করেছি। পরীক্ষা দেন নাই? ব্যাংকে আমি শুধু একটা ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, সেটাতে আমি প্রিলিমিনারি পাস করেছি, কিন্তু আচ্ছা। প্রবাসী কল্যাণ ব্যাংকে আমি দিয়েছিলাম। কিন্তু তারপর আমার আর ওই সেখানে জায়গাতে রিটার্ন খুব হয়নি। কমন খুব হচ্ছে কমন, যে আমার আমি আর আবার ভাইয়ার খুবই অনেক মিল আছে এদিকে। হ্যাঁ, আমি আবার প্রবাসী কল্যাণ ব্যাংকেরই সিনিয়র অফিসার ছিলাম। আমি ওইখানে কর্মরত ছিলাম প্রায় 1.5 বছর। সো এই জায়গাতে আবার একটু ডিফারেন্স হয়ে গেল। আচ্ছা, তো আপনার আসলে ফর্ম ফিল আপের পরে আপনার প্রস্তুতি শুরু। আচ্ছা, ভালো কথা। আপনি পরে শুরু করেও কিন্তু সাফল্যের দিক থেকে বেশি এগিয়ে, এটা বেশ ভালো। তো বুঝতে পারছেন যে মেধাবীদের সাফল্যের লেভেলটা। প্রাথমিকের যে সার্কুলারগুলো হয় সবসময় কিন্তু বড় সার্কুলার আসলে দেখা যায় না। আমি যতদূর বুঝতে পারছি আপনি যেটাতে নিয়োগ ছিল আপনার বা আমি যেটাতে সুপারিশ পেয়েছিলাম ওই সময় বেশ বড় একটা সার্কুলার গিয়েছে, প্রায় অ্যারাউন্ড 35,000 এর মতো একটা ভ্যাকেন্ট পোস্টের একটা সার্কুলার ছিল। তো বেশ কিছুটা ব্যবধানের কয়েক বছরের ব্যবধানের প্রেক্ষিতে বর্তমানে আবার কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষকের যে নিয়োগ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে 10,219 পোস্টের কয়েকটা বিভাগের জন্য একটা সার্কুলার হয়েছে, আবার 4,166টা পোস্টের জন্য কয়েকটা বিভাগকে সিলেক্ট করে সার্কুলার রয়েছে। তো টোটাল যে শূন্য পদের সংখ্যা কিন্তু দাঁড়াচ্ছে 14,385টি। এটা হিউজ একটা নাম্বার। সো সরকারি প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে যে আমাদের দেশের যে লিগেসি আছে এটা তো মানে শতবর্ষী আর কি, যাই হোক এটার ইতিহাস। তো এরকম সরকারি চাকুরির বেলায় যে 14,000 প্রায় 14,500-এর মতো যে পোস্ট, এটা তো একটা বিশাল একটা সুযোগের, যারা আসলে চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য তো একটা বিশাল সুযোগের ব্যাপার। সো আপনি এই বিষয়টা আপনার ওই সময় আপনি যখন প্রিপারেশন নিয়েছেন বা বিসিএস এর যে একটা লেংদি প্রসেসের ক্ষেত্রে আপনি যে প্রাথমিকের পরীক্ষা দিয়েছেন বা সেখানে 2 বছর প্র্যাকটিক্যাল আপনি জব করেছেন, সো আপনি একজন মানে জব প্রত্যাশীর চোখে এটা কিভাবে দেখছেন? এটা বিশাল একটা সার্কুলার বা সেটার যে একটা প্রসপেক্ট আছে, সেটার যে একটা সম্ভাবনা আছে, এটা আপনি কিভাবে দেখছেন?
আসলে বাংলাদেশে সবচেয়ে বড় যেটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ছেলেমেয়েরা পাশ করে এসে বের হয়ে আসলে সরকারি চাকরি মূলত ওয়েট করতে হয়। খুঁজে, কিন্তু আসলে সরকারি চাকরির পোস্ট ওভাবে আসে না। এবং এইখানে একটা বিশাল বড় কম্পিটিশন চলে আসে। হুম। এবং এত বড় নিয়োগ আসলে অন্য কোনো সরকারি ক্ষেত্রে হয় না, যেটা প্রাইমারিতে আসলে হয়। এবং স্পেশালি সেটা মেয়েদের জন্য যদি আমি বলি, সেটা আরো বেশি খুবই হয়। ফেভারেবল। খুবই। এবং এই চাকরির সময়টা সকাল থেকে যে শুরু করে আ দুপুর ২টা অথবা ৩:৩০ এই সময়টা একটা মেয়ের জন্য সে মানি চাকরিটা করে আবার গিয়ে ঘরে একটু সময় দিতে পারে। অন্যান্য ক্ষেত্রে যেগুলোতে হয় 9 to 5, যেটা আমরা কর্পোরেট টাইপের চাকরিগুলোতে দেখি, সেক্ষেত্রে আসলে পরিবার আর চাকরি লাইফ ২ টা মেইনটেইন করা খুবই প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে মেয়েদের জন্য প্রাইমারি খুবই ফেভারেবল একটা জব। কিন্তু আমার সময় থেকে আমি দেখেছি যে মেয়েদের পাশাপাশি ছেলেরা একটা কম্পিটিশনে চলে আসে। এবং তখন থেকে এখন পর্যন্ত আমি বলব যে এই নিয়োগে আসলে ছেলে-মেয়ের ভেদাভেদ দেখছি না। সবার জন্য, যেকোনো চাকরি প্রত্যাশীর জন্য এই সার্কুলারটা অনেক বড় একটা নিয়োগ। মূল কথা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। সো আপনারা নিশ্চয়ই, আপনারা তো অবশ্যই জানেন আশেপাশে প্রাইমারি স্কুলের যারা আছেন যে এখানে জবের ফ্লেক্সিবিলিটিটা খুব হাই। এখানে যে ওয়ার্কলোড মোটামুটি সকাল থেকে বিকাল পর্যন্ত, তার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলো বা অন্যান্য ছুটির পরিমাণটাও একটু বেশি। সো এই জায়গাতে বড় একটা সুবিধা আপু বলেন নাই, আমি একটু মনে করি এই জায়গাতে যে পোস্টিং প্লেসটা, যে পোস্টিং প্লেসটা হচ্ছে আপনার নিজের ঘর থেকে, আপনার রেসিডেন্ট থেকে আসলে যাওয়া যাতায়াত করার ক্ষেত্রে এটা খুবই ফেভারেবল একটা পোস্টিং দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। সো এই জায়গাতে আসলে সুবিধাটা বেশ অনন্য বলবো, যেটা অন্যান্য ম্যাক্সিমাম জব থেকে এটা বেশ আলাদা। আব্বু আমার বাসা হচ্ছে মিরপুর ২ এ। সেই ক্ষেত্রে আমার পোস্টিং হয় মিরপুর ১ এ। মানে আমার বাসা থেকে আমার স্কুলে হেঁটে যাওয়া যেত, বাট আমি একটু বাসে যেতাম। বাসে যেতে সর্বোচ্চ সেটা ৪-৫ মিনিট লাগতো। মানে খুবই ফ্লেক্সিবল ছিল এটা আমার জন্য। এটা সবার ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রে হয়, সেটা শ্বশুরবাড়ি অথবা নিজের বাবা-মার বাড়ির আশেপাশেই আসলে পোস্টিংটা দেয়া হয়। ছেলেদের ক্ষেত্রে একটু দূরবর্তী অঞ্চলেও দেয়া হয়। কিন্তু আমি একটু বলতে, আপনি তখন হেঁটে যেতেন না কেন আপু? কেন বাসই ব্যবহার করতে হতো? আসলে স্কুল টাইম ছিল সকাল 7:30 থেকে। তো 7:30 থেকে যেহেতু আমি যতদূর জানি যে বর্তমানে যে পিটি টাইম আছে আপনার এফটিসি তে, ওই জায়গাতে আপনাকে বেশ ভোরে উঠে যে প্রায় ৩ কিলো হাঁটতে হয়। এই পিটির পরে যদি আমার ওই চাকরিটা হতো, আমি নিশ্চয়ই হেঁটেই যেতাম। যাই হোক, তাহলে আপুর আর তখন যাই হোক আর বাসে যাওয়া লাগতো না। তো একটু প্রস্তুতির দিকে চলে আসি, যে আপনি তো বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন, তার পাশাপাশি আপনি প্রাথমিকের জন্য নিশ্চয়ই কিছুটা টুকটাক পড়ে নিয়েছেন, কারণ প্রত্যেকটা প্রশ্নপত্রের একটু স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে। সো বিসিএস এর প্রশ্নপত্রকে এক পাশে রেখে প্রাথমিকের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, তাহলে ওই জায়গার প্রশ্নগুলো কোন টাইপের হয়, বা এটা প্রশ্নগুলো করার ক্ষেত্রে কোন জিনিসটা লক্ষ্য করা যেতে পারে, বা কিভাবে উত্তর করা যেতে পারে, যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন টুকটাক। আচ্ছা, আমার তো বলেছি যে শুরুতে প্রিপারেশনটা ছিল বিসিএস ভিত্তিক। আমার এখনো মনে আছে ৪১তম বিসিএস হয়েছিল ১৯শে মার্চ ২০২০ এর দিকে। তো এটার জন্য আমি মূলত প্রিপারেশন নিয়েছিলাম। এরপর আমার ৪৩-এর প্রিলিমিনারি হয়। এরপরে ২২শে এপ্রিল ২০২২-এ হচ্ছে আমার প্রাইমারির পরীক্ষাটা হয়। আপনি দিয়েছেন ২০২২-এর ২২শে এপ্রিল। ২২-এ। আমি দিয়েছি ২০ মে। হ্যাঁ, আপনি দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়েছিল। তো মূলত আমার আসলে, যেহেতু আমার বিসিএস এর প্রিপারেশন নেওয়া ছিল এবং ওখানে যেহেতু বিসিএস এর ১০-১২টা সাবজেক্ট আমার ওখানে থাকে, ওই মানে ওভারঅল প্রিপারেশন ছিল। কিন্তু যেহেতু আপনার প্রাইমারিতে আসলে সব সাবজেক্টের প্রশ্ন আসে না, কিছু নির্দিষ্ট সাবজেক্টের উপর আসে। তো আমি সেহেতু চেষ্টা করেছিলাম প্রাইমারির আগে শুধু ওই বিষয়গুলোর উপর জোর দেওয়া, এবং আমি অবশ্যই একটা প্রাইমারির জব সলিউশন বই কিনেছিলাম এবং আমার টার্গেট ছিল এটাকে ২ বার কমপ্লিট করা পরীক্ষার আগে অবশ্যই। আর আমি চেষ্টা করেছিলাম জব সলিউশন কেনার, একটু ইন্টারাপ্ট করে ফেলি, জব সলিউশন কেনার উদ্দেশ্যটা ছিল কি আপনার কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো এটা ধরার জন্য মূলত? আসলে যে কোনো পরীক্ষায় আসলে অবতীর্ণ হওয়ার আগে আমাকে জানতে হবে প্রশ্ন কিরকম হয়, বিগত প্রশ্নগুলো কিরকম হয়। সো আপনি তো বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন বা সেটার প্রশ্ন দেখেছেন বা অ্যানালাইসিস করেছেন, তার পরবর্তীতে নিশ্চয়ই প্রাইমারির জন্য আপনার যে প্রিপারেশন আছে সেটাকে টুকটাক একটু মডিফাই করে নিশ্চয়ই আপনাকে সেই পরীক্ষাটা দিতে হয়েছে। সো আমি আপনাকে এখন যেটা বলবো, যে প্রাইমারি পরীক্ষা দেওয়ার পূর্বে বা ওই সময়টাতে আপনি বিসিএস এর প্রশ্নগুলোকে এক পাশে রেখে যদি আমি একটু চিন্তা করি, তাহলে প্রাইমারির প্রশ্নগুলো কি টাইপের হয়, বা এটার পরীক্ষার অ্যান্সার করার ক্ষেত্রে মানে কোন টাইপের হইতে পারে, বা এই সম্পর্কে যদি আপনি একটু অভিজ্ঞতা শেয়ার করেন আর কি।
আচ্ছা, আমার মূলত বলেছিলাম যে প্রিপারেশনটা ছিল বিসিএস ভিত্তিক, এবং 41 এবং 43তম বিসিএস এর প্রিলিমিনারি দেওয়ার পরে আমার আসলে প্রাইমারির পরীক্ষাটা হয়। 41 এর প্রিলি ছিল হচ্ছে 2021 এর 19 মার্চ, আর 43 এর প্রিলিমিনারি ছিল 29 অক্টোবর 2021, আর আমার প্রাইমারির পরীক্ষাটা হয়েছিল 22 এপ্রিল 2022। আচ্ছা, আপনি 22 এপ্রিল 2022 এ, আমি এটা দিয়েছি হচ্ছে 20 মে 2022। আচ্ছা, সো মাসখানেক পরে দ্বিতীয় পর্যায়ে। আচ্ছা, তো আমার হাতে আসলে যথেষ্ট সময় ছিল প্রাইমারি প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আসলে 43 এর লিখিত সামনে ছিল, সেজন্য আমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হয়েছে। তাই আমি প্রাইমারির জন্য, যেহেতু আমার প্রাইমারি প্রশ্নটা যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্নই একটু নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে এবং সাবজেক্ট ইন্ডিকেট করা থাকে, নির্দিষ্ট থাকে, সেই ক্ষেত্রে আমি করি কি, একটা প্রশ্ন ব্যাংক নিয়ে প্রশ্নগুলো কিরকম আসে সেটা একটু পর্যালোচনা করি, একটু ঘেটে দেখা যে প্রিভিয়াস ট্রেন্ড আসলে কি রকম। আচ্ছা, হ্যাঁ, কারণ প্রত্যেকটা প্রশ্নেরই একটা নির্দিষ্ট ধাঁচ থাকে। যেমন বিসিএস এ আমার 10টা সাবজেক্টের মতো 200 নম্বরের প্রশ্ন থাকে, কিন্তু প্রাইমারিতে তো আসলে 10টা সাবজেক্ট আমার পড়া লাগে না। যেমন মানসিক দক্ষতা বা ইংরেজি সাহিত্যের দিকে যদি তাকাই, এই জিনিসগুলো আমার প্রাইমারিতে থাকে না। যেখানে 15টা প্রশ্ন আসতেছে, প্রাইমারিতে হয়তো একটা দুইটা প্রশ্ন আসে। সো এরকম কিছু। তো সেই জন্য একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ার জন্য আমি প্রথমে প্রশ্ন ব্যাংক নিয়েছিলাম, এবং আমার টার্গেট ছিল প্রাইমারির পরীক্ষার আগে ন্যূনতম 2বার আমার প্রশ্ন ব্যাংকটা যাতে আমি শেষ করি। দর্শক নিশ্চয়ই জায়গাতে কিছু পয়েন্ট খুঁজে পাচ্ছেন আপনার কথাতে, যে আপনার যে কোনো পরীক্ষার পূর্বে কিন্তু সেটার কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে। সো আপনি নিশ্চয়ই সিলেবাসের A to Z যা আছে সবই যদি সমান গুরুত্ব দিয়ে পড়তে চান তাহলে একটু সমস্যা হতে পারে। আর পরীক্ষার পূর্বে টার্গেট সেট করে না, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটাকে একটু গেম প্ল্যান সাজিয়ে নিতে হবে। আপু, আপনার কাছে ফেরত আসি। আর আমার যেহেতু আমার বাবা আমার বাসা ছিল মিরপুর 2-এ, এবং আমি ঢাকা থেকে কম্পিটিশনে নামছিলাম, তো আমার মাথায় ওটা ছিলই যে আমি আসলে একটু কম্পিটিশনের জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছি। সো আমার প্রিপারেশনটা ওরকম টপ নচ হওয়া প্রয়োজন, কারণ অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে যেই লেভেলের কম্পিটিশন হবে, স্বাভাবিক ঢাকায় তার চেয়ে বেশি কম্পিটিশন হবে, যার কারণে আমাকে ওভাবে প্রিপারেশন নিতে হয়েছিল। এবং মজার ব্যাপার বলি, বিসিএস এর মতো বড় জায়গায় যেখানে আমি সেকেন্ড হয়েছি, কিন্তু প্রাইমারির মতো, যদিও আমি মানে ওভাবে নিচু দেখাচ্ছি না, বাট কিন্তু সেখানে আমি প্রাইমারিতে হয়েছি 19তম। তো সেই ক্ষেত্রে ভাবাই যায় যে এখানে কম্পিটিশন আসলে কত বেশি ছিল। যেখানে 4 লাখের সাথে আমি পরীক্ষা দিয়ে সেকেন্ড হয়েছি, সেখানে আমি ধরে নিতে পারি 60,000-এর সাথে পরীক্ষা দিয়ে 19তম হয়েছি। তো প্রশ্ন আসলে খুবই কঠিন হয়েছিল। এই জায়গাতে আমি দুইটা তথ্য একটু অ্যাড করি। এটা আসলে আমার একটা মুদ্রাদোষী বলা যায়, যে আমি যে কোনো আড্ডাতে আমার নিজের তথ্য অ্যাড করতে থাকি। সো না, একটু বলেই ফেলি। আপু যেটা বললেন যে ঢাকা কেন্দ্রিক যে কম্পিটিশনের কথা, এটা মেবি নট ট্রু। কারণ আমি তো পরীক্ষা দিয়েছি হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলায়। সো আমি নিজেও কিন্তু বিসিএস অ্যাসপিরেন্ট ছিলাম, কিন্তু আমি কিন্তু পরীক্ষা দিয়েছি কারণ দিতে হবে। তখন আমি জানি না যে ইন ফিউচার কী হচ্ছে। সো এই কথাটা আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য খুবই সত্যি, যে প্রাথমিকের জন্য যারা টার্গেট মানে ফোকাস করে যারা পরীক্ষা দিচ্ছেন শুধু কিন্তু তারাই নয়। বিসিএস যেহেতু যদিও সেটার প্রসেস বর্তমানে একটু স্পিডি হচ্ছে, তারপরও সেটা টাইম লেংদি প্রসেসের কারণে বা অন্যান্য চাকরিতে যারা ইন বিটুইন আছেন, যে কোনো জব তারা সিক করছেন কিন্তু এখনও কোথাও পার্মানেন্টলি রিকমেন্ডেশন পাননি, তারা কিন্তু সবাই প্রাথমিকের ম্যাক্সিমাম প্রাথমিকের পরীক্ষা দিবেন। সো হাইলি পটেনশিয়াল এলিজিবল যেসব ক্যান্ডিডেট আছেন ম্যাক্সিমাম কিন্তু প্রাইমারি পরীক্ষা দিবেন বলে এখানে কিন্তু কম্পিটিশনের ইন্টেন্সিটিটা অনেক বেড়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আপু যেটা বললেন যে ও ম্যারিট পজিশনের যে ব্যাপারটা, ওইটা আমি বলি যে আমি পিকেবিতে যখন ছিলাম, তো আমি প্রথমে 81টা পোস্টের মধ্যে আমি ছিলাম 18তম। কিন্তু ওই জায়গাতে আমার কলিগ ছিল যারা সেকেন্ড প্যানেলে জয়েন করেছে এসওতে, কিন্তু ওই কলিগ কিন্তু আবার বিবিআইডিতে চান্স পেয়েছে, ওনার হয়েছে, কিন্তু আমার কিন্তু বিবিআইডিতে হয়নি। সো কখন আসলে ম্যারিট কোথায় যায় না যায় এটা খুবই আসলে বলা যায় না, খুবই ভলাটাইল। সো আসলে এটা কোনো সময় ফিক্স করা যায় না। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু ভাইয়াকে ইন্টারাপ্ট করে বলি, ভাইয়া কিন্তু বিসিএস এ যেমন প্রথম হয়েছে, 43তম বিসিএস এ প্রথম হয়েছে, ঠিক একইভাবে ভাইয়া কিন্তু প্রাইমারিতেও প্রথম হয়েছে। তো উনার আসলে প্রথমের তালিকা আর কত দীর্ঘ হবে সেটাই এখন দেখার অপেক্ষা। আমি আসলে খুবই লজ্জিত দুঃখিত যে আসলে তালিকা এখানে শুরু এখানে শেষ। সো এটার আর কোনো ইলাবোরেট ভার্সন আসলে দেওয়া যাচ্ছে না। এটা অ্যাক্সিডেন্টালি হোক বা যেভাবে হোক হয়ে গিয়েছিল আর কি, কিন্তু জবে জয়েন করা হয়নি। এবং আমি আসলে তখন অনেক চেষ্টা করেছিলাম যেন সুপারিশে আমার নামটা না আসে, কারণ এর মধ্যে আমি ব্যাংকে জব হয়ে যাই, কিন্তু আমি আসলে কোনো কারণে চেষ্টা করা সত্ত্বেও সেটা আসলে সফল হইনি। আচ্ছা, আমি আবার ফিরে আসি। এখন যদি আমি বলি যে প্রাইমারির কোয়েশ্চেন প্যাটার্ন মানে সিলেবাস প্যাটার্ন কিন্তু এবার একটু চেঞ্জ হয়েছে। এর আগে 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা হতো, যেটাকে লিখিত পরীক্ষা হিসেবে অভিহিত করা হয়, 20 মার্কস ছিল ভাইভাতে। আর বর্তমানে সেটা কিন্তু 10 মার্কস বেড়ে গিয়েছে। এখন 90 মার্কের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 90 মার্কসের, আর হচ্ছে 10 মার্কস যাবে ভাইভাতে। সো
লিখিত পরীক্ষার যে গুরুত্ব সেটা কিন্তু বেড়ে গেল, বুঝতেই পারছেন, সেটা আসলে বুঝিয়ে বলতে হবে না। তো এখানে আপুর কাছে আমার প্রশ্ন থাকবে যে যারা পরীক্ষা দিচ্ছেন সকলকে একটা টার্গেট তো সেট করতে হয়, মিনিমাম একটা টার্গেট তাকে সেট করতে হবে। সো আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যে কত পার্সেন্ট মার্কস পেলে এই প্রাইমারির যে প্রাথমিক যে লিখিত পরীক্ষা আছে সেটাতে কাট করা যাবে, করে ভাইভাতে কল পাওয়া যাবে, এটা আপনার কি মনে হয়? আচ্ছা, আমার মনে হয় যদি শিওর শট খেলতে হয় যে আমি কোনো মানে দুশ্চিন্তা ছাড়া পরীক্ষাটা কমপ্লিট করে একটা মেন্টাল স্টেটে থাকতে চাই যে না ইনশাল্লাহ আমার আসবে, তাহলে আমি বলবো 80% মার্ক আমার ওখানে থাকা উচিত, এ প্লাস মার্কস। এ প্লাস। আর যদি একটু মানে হালকা একটু লুজ দিয়ে চেষ্টা করা হয় তাহলে বলবো 65% ন্যূনতম আমার লাগবেই। বিলো 65% এটা আসলে আশা করা যায় না, যেহেতু কম্পিটিশন অনেক বেশি। 65% হলে মোটামুটি আপনি ভাইবার কল পাবেন। তবে এক্ষেত্রে আসলে যেহেতু আপনার লিখিত নম্বর আর ভাইবা নম্বর এগ্রিগেট করেই আসলে মেরিট আসবে। সো আসলে এই জায়গাতে এখন ভাইভাতে মার্কসও 10 মার্কস, এবং এই জায়গাতে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা থাকে। মানে অ্যাটেন্ডেন্সের জন্য 2 মার্কস, বা ড্রেস কোডের জন্য 2 মার্কস, বা আপনার সকল সার্টিফিকেটস অল ওকে আছে কিনা এটার জন্য 2 মার্কস। এভাবে কয়েকটা সাব ক্যাটাগরিতে ভাগ করা থাকে। সো ওই জায়গাতে দেখা যাবে ভাইভাতে মার্কস কিন্তু খুব বেশি 19-20 হওয়ার সুযোগ নাই। সো এই 90 তে যে যত ভালো আসলে করতে পারবেন, এটাই আসলে মূল কথা। যে আপনার এটা বিসিএস এর জন্য আমরা বলি। বিসিএস এর জন্য প্রিলিমিনারিতে কাট করার পরবর্তীতে লিখিত পরীক্ষার মার্কসটাই কিন্তু তার ব্যাকবোনের মতো কাজ করে, যে সেটা আসলে তিনি ক্যাডার পাবেন কিনা বা ওই মেরিটের বেলায় কতটুকু উপরে থাকেন, এটা বেশি ডিপেন্ড করে কিন্তু বিসিএস এ লিখিত পরীক্ষায়। সো প্রাইমারির আপনার এই এমসিকিউ পরীক্ষাটা কিন্তু সেমই হবে। সো এখানে আপনি আসলে 65% মার্কস পেলেও, ভাইভাতে কল পেলেও আপনার চূড়ান্ত সুপারিশের জন্য কিন্তু আপনাকে সর্বোচ্চ ভালো করার কোনো বিকল্প নেই। সো ঢিলে ঢালা প্রস্তুতি না নিয়ে আমি বলবো যে 80% আপু বলেছেন ভালো, এটা 90% টার্গেট করেই পড়েন। যে 90 তে আপনার 9-9 81, মানে আপনি 80 নম্বরের টার্গেট করেই আপনাকে আসলে টার্গেট সেট করা উচিত, আপনাকে স্ট্র্যাটেজি সাজিয়ে নেওয়া উচিত। যাই হোক, আবার আপুর কাছে আসি যে প্রাথমিকে একজন যখন প্রিপারেশন নেবেন তার জন্য বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ বিজ্ঞান, গণিত, জিকে যেটা আছে বাংলাদেশ আন্তর্জাতিক, এই 6টা সাবজেক্ট মিলিয়ে ঝিলে প্রশ্ন আসবে 90টা। সো কোন বিষয়ে তিনি বেশি জোর দিবেন আপনার কাছে কি মনে হচ্ছে, বা আপনার তাদের প্রতি কি মেসেজ থাকবে? আচ্ছা, আমার মনে হয় এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করে, কারণ এক একজনের এক একটা বিষয়ে দুর্বলতা থাকে, এক একজনের এক এক বিষয়ে স্ট্রং পয়েন্ট থাকে। এটা আসলে ভ্যারি করবে যে আপনি কোন সাবজেক্টে স্ট্রং বা দুর্বল, সেই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। এখন কেউ যদি এমন থেকে থাকে যে সে অঙ্কে দুর্বল, তাহলে তার আসলে প্রিপারেশনটা ওইভাবে নেওয়া উচিত যাতে অঙ্কে কোনো মার্কস মিস না যায়। আর আরেকটা জিনিস, যেহেতু এখানে 25-25 বাংলা আর ইংরেজিতে করা আছে, সেহেতু ওই দিকেও একটু ফোকাস দেওয়া যায়, যেহেতু ওখানে নাম্বার একটু হলেও বেশি আছে বাংলা এবং ইংরেজিতে। তবে এটার কোনো বিকল্প নেই যে প্রশ্ন ব্যাংক পড়ে আপনাকে ধারণা নিতে হবে যে প্রশ্নগুলো কিরকম আসে, এবং ওই অনুযায়ী আপনাকে প্রিপারেশনটা সাজাতে হবে, প্রিপারেশনটা নিতে হবে। আর বাংলা এবং ইংরেজির বাহিরে আমাদের সময় যেমন এসেছিল, আমার এখনো মনে আছে, আমি 41 আর 43তম বিসিএস এর প্রিলিমিনারি দিয়ে যতটা সন্তুষ্ট ছিলাম, আমি প্রাইমারির প্রিলিমিনারি দিয়ে অতটা সন্তুষ্ট ছিলাম না। আমার মনে হয়েছিল যে এর থেকে বিসিএস এর প্রশ্ন সহজ ছিল আমার জন্য। এবং আমি যেমন 41 আর 43 দিয়ে আমি শিওর ছিলাম যে আমার প্রিলিমিনারি পাস আসবে, কিন্তু প্রাইমারিতে আমার মনে হয়েছিল বলা যাচ্ছিল না কি হবে না হবে। সো আসলে এইখানে যে প্রাইমারির প্রশ্ন সহজ আসবে এটা এমনটা ভাবার কোনো কারণ নেই না। আমি প্রাইমারির প্রশ্ন আসলে সহজ, মানে আমি অন্তত যেবার দিয়েছি সেবার আমি বলবো না, খুবই সিস্টেমেটিক প্রশ্ন ছিল। কারণ ইভেন আমি স্ট্যান্ডার্ড ছিল যে আমি তো বিসিএস এর প্রিপারেশন, আমিও 41 আমার প্রথম বিসিএস, আমি ওটা টার্গেট করেই পড়েছি। তো 43rd এর প্রিলি ছিল। তার পরবর্তীতে প্রাইমারি পরীক্ষা যখন দিলাম, হলে যেয়ে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর কিছু প্রশ্ন এসছে, এবং পরীক্ষার মানে মোটামুটি সপ্তাহখানেক আগের বিষয় থেকে প্রশ্ন চলে এসছে। মানে সাম্প্রতিকটা এত সাম্প্রতিক ছিল যেটা বিসিএস ও ওই স্ট্যান্ডার্ডটা, মানে সাম্প্রতিকের ওই স্ট্যান্ডার্ডটা কিন্তু মেইনটেইন করে নাই। সো প্রাইমারি এখন আসলে যে আপনি আগের মতো গতানুগতিক কিছু প্রশ্ন পড়েই আসলে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, এই প্যারাডাইমের মনে হয় একটা শিফটিং হয়ে গিয়েছে, এই প্যারাডাইমে মনে হয় থাকা যাচ্ছে না। সো প্রস্তুতিটা আসলে ভালোভাবে নেওয়া উচিত। আর যেহেতু প্রশ্ন ব্যাংকের কথাটা আপনি বারবার বলছেন, আমি এটার আপনাকে আর প্রশ্ন করি যে প্রশ্ন ব্যাংক পড়াটা আসলে আপনার দিক থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? যে প্যাটার্ন ধরতে গেলে বা এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন ব্যাংক পড়ার গুরুত্বটা আসলে আপনি বারবার জোর দিয়ে বলছেন। এটা আসলেই ঠিকঠাক যে কোনো একটা প্যাটার্ন আপনাকে ধরতে হবে। কারণ আমি আগেও একবার বললাম, আমি আবারও বলছি যে সিলেবাসে আপনার যা থাকে
সব টপিক থেকে আপনি আসলে সবসময় সব পারবেন না। ইভেন একটা অ্যানালাইসিস ক্লাসের মতো গেছি কিছুদিন আগে। সেই ক্লাসটা মানে আমার নেওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই ক্লাসটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ধাপে, ধাপে যে কোন একটা টপিক আছে যেটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। আবার এমনও টপিক আছে যে জায়গা থেকে হয়তো ওই ২০০৫ সালে একটা প্রশ্ন এসেছিল, ২০১৯ সালে একটা প্রশ্ন এসছে। সো আপনি তো সব টপিক আপনাকে আগে বুঝতে হবে যে কোনটা থেকে প্রশ্ন আসার ইন্টেন্সিটি খুব বেশি, কোনটা খুব ওয়েটেড টপিক। সো এইটার জিনিসের উপর নির্ভর করে প্রশ্ন ব্যাংকের ছোট একটা মেসেজ আপনাদেরকে আমি দিই যে উত্তরণের একটা মাস্টার প্রশ্ন ব্যাংক করা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যারা স্বপ্নপ্রত্যাশী আছেন তাদের জন্য। সো এই বইটার মধ্যে যে জিনিসটা আছে যে টপিক বেসড আসলে গোছানো জিনিস, যে কোন টপিকে কি প্রশ্ন আসছে এই জিনিসগুলো গোছানো, আর সেটার অপটিমাম যে ব্যাখ্যাটা আছে। সো এই জিনিসটা হয়তো অনেকটুকু হেল্পফুল হতে পারে, কারণ আপনাকে প্যাটার্ন ধরতেই হবে। সো প্যাটার্ন ধরে সেটার সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য আমার মনে হয় এটা খুব ভালো একটা সঙ্গী আপনার জন্য হতে পারে। যাই হোক, সো আপুর কাছে আবার আমি ফেরত চলে আসি। যেহেতু কোন বিষয়ে গুরুত্ব বেশি আপনি বললেন যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতো, যেটা আপেক্ষিক, এটা ভ্যারি করে। সো ভেরি ডেফিনেটলি যিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড তার কাছে নিশ্চয়ই জিকেটাই কঠিন লাগবে। আবার অন্য কারো কাছে হয়তো বা ম্যাথ কঠিন লাগতে পারে বা ইংরেজি কঠিন লাগতে পারে। এর বাইরে আমি বলবো যে পরীক্ষার হলে ঝুঁকিপূর্ণ দিক কোনটা, মানে ঝুঁকি ক্রিয়েট করতে পারে কোন কাজটা আসলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব পরীক্ষার হলের জন্য, এটা যদি আপনি একটু আলোকপাত করেন। আচ্ছা, আমার ক্ষেত্রে এটা মনে হয় এটা যে শুধুমাত্র প্রাইমারি পরীক্ষার জন্য তা না, যে কোনো প্রিলিমিনারি ক্ষেত্রে কিছু জিনিস আসলে মেনটেন করা উচিত। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি পরীক্ষার হলে অন্য কারো থেকে কোনো প্রশ্নের হেল্প নেওয়াটা আসলে নিতান্ত বোকামি। নিজের বুদ্ধিতে ঠকাও ভালো, ওরকম একটা ব্যাপার। কারণ হচ্ছে আমি যেই মুহূর্তে অন্যজন থেকে কোনো প্রশ্ন করছি, ওই মুহূর্তগুলো নষ্ট হচ্ছে, সেটা আমারও এবং তার জন্য হতে পারে। আমার জন্য এই চাকরি পরীক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ না, তার জন্য হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। আমি তার সময়টা অন্তত নষ্ট না করি। তো নিজে যা পারি সেটাতেই ফোকাসড থাকা উচিত। পরীক্ষার শুরু থেকে আসলে এমন মেন্টালিটি রাখা উচিত যে আমি যা পারি শুধু আমি অতটুকুর উত্তরই দিব। এবং পরীক্ষার হলে আমার মনে হয় একটু ইন্টারাপ্ট করব কি? জি জি জি। আচ্ছা, আপনি কি কোনো প্রিলিমিনারি সময় কি কারো কাছ থেকে কোনো কিছু শুনে লেখেন নাই? না, আমি চেষ্টা করেছি এরকম না করে। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে আপু বলেন। আচ্ছা, না ওটা যেটা বললাম, আমার কাছে সবসময় মনে হয় আমার সময়ের চেয়ে হয়তো তার সময়টা আরো গুরুত্বপূর্ণ। আমি আমার সময় নষ্ট করছি ভালো কথা, তার সময়টুকু নষ্ট ডিস্টার্ব না করি। কারণ প্রতিটা সেকেন্ড ওখানে ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্ত ওখানে ইম্পর্টেন্ট। সো আপনি বুঝতে পারছেন দর্শকরা যে আমাদের আপু যে খুবই এথিক্যাল একজন অ্যাসপিরেন্ট ছিলেন, এটা নিশ্চয়ই আপুর কথা থেকে বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আমি সবসময় একটা ট্রিক ফলো করি, সেটা হচ্ছে পরীক্ষাতে যখন আমরা এমসিকিউতে যখন এগিয়ে যাই, তখন এমন অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নটা আমি জানি যে আমি যদি আমার 100%ও দেই তাও এই প্রশ্নের উত্তর আমি পারবো না, বা আমার মাথায় এটা পরীক্ষার শেষ মুহূর্তে আসবে না, আউট অফ সিলেবাস। তো আমাদের এমনিতে প্রশ্নপত্র দাগানোর কথা নিষেধ থাকে, কিন্তু এটা খুব স্ট্রিক্টলি যে ফলো করা হয় তা না, একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়। আমি যেটা করি সেটা হচ্ছে প্রশ্ন পড়ে যাওয়ার সময় যে প্রশ্নের উত্তর আমি কখনোই পারবো না সেটা আমি বড় করে ক্রস মার্ক দিয়ে রাখি, যাতে ওই প্রশ্ন পড়তে গিয়ে আমার কোনো মিলি সেকেন্ডও নষ্ট না হয়। এরপরে এমন কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলার আমি জানি যে আমি একটু যদি টাইম ইনভেস্ট করি ওখানে হয়তো এটার উত্তর আসবে, কিন্তু ওই শুরুতে আসলে ওরকম ইনভেস্ট করার মতো মেন্টালিটি থাকে না, কিন্তু প্রশ্নটা পড়তে গিয়ে কিন্তু আমার একটা টাইম ইনভেস্ট হয়। তো আমি করি কি, যখন আমি প্রশ্নটা পড়তে গিয়ে একটা টাইম ইনভেস্ট হয়ে যায় এবং আমার মনে হয় 4টা অপশনের মধ্যে এই 2টার মধ্যে উত্তর হতে পারে কিন্তু আমি শিওর না, তখন আমি করি কি, ওই 2টার মধ্যে যেটাতে আমার গাট ফিলিংস বেশি থাকে ওইটার পাশে আমি একটা কলমের বিন্দু দিয়ে রাখি, ইন্ডিকেটর দিয়ে ওই প্রশ্নের পাশে আমি একটা গোল্লা দিয়ে যাই, মানে প্রশ্নতে একটা গোল করে যাই। এরকম করে আমি সবগুলো প্রশ্নকে ক্যাটাগরাইজড করি। এটা কেন করি, যখন যেমন আমার বিসিএস একবার কমপ্লিশনের পরে, হ্যাঁ একবার কমপ্লিটেশন হওয়ার পরে যখন আমি সেকেন্ড বার আসি তখন কিন্তু এত টাইম কম থাকে যে আপনি যে সবগুলো প্রশ্ন এভাবে পড়ে যেতে পারবেন এটারও কোনো সিউরিটি থাকে না। আবার এমনও কিছু মুহূর্ত আসে যে আপনি দেখছেন যে স্যার সবার খাতা নিয়ে যাচ্ছে কিন্তু আপনার এখনো 4-5টা প্রশ্নের অ্যান্সার করা বাকি, এবং ওই প্রশ্নগুলোর আসলে তখন যে আপনি প্রশ্নগুলো আরেকবার পড়বেন সেই সময়টুকুও থাকে না, কিন্তু আপনি অলরেডি ওই প্রশ্নে কিছু সময় ইনভেস্ট করেছেন। এখন যদি আপনি এটা উত্তর করতে না পারেন তাহলে ওই সময়গুলো আপনার বৃথা গেল। ওই মোমেন্টে আমি কি করি, ওই যেখানে কলমের ফোঁটা ছিল আমি আল্লাহ নাম নিয়ে ওই কলমের ফোঁটাগুলো বৃত্তগুলো ভরাট করে আসি, কারণ আমি অলরেডি ওখানে আমার সময় দিয়েছি, আমার গাট ফিলিংস বলে ওটা উত্তর হতে পারে। তো এইরকম কেউ যদি নিজের পার্সোনাল কোনো ট্যাকটিক্স থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারে। জি জি, এটাই যে আপনি আসলে যেভাবে প্ল্যান করবেন পরীক্ষার হলে যে সবসময় তা ওইভাবেই হবে তা না।
সো সেজন্য আসলে নিজের কিছু ট্যাকটিক্স সাজিয়ে নেওয়া উচিত, কিভাবে আপনি পরীক্ষা দিবেন বা কিভাবে দিচ্ছেন। আর প্রশ্নপত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আসলে আগে থেকে কিছু চর্চা করা উচিত। সো পরীক্ষার হলে আমার মনে হয় আপু আরেকটা বিষয়ে খুব মানে ঝুঁকি তৈরি হতে পারে বা সতর্ক থাকা দরকার, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। জি। সো চাকরির পরীক্ষায় যদি আমার মনে হয় নেগেটিভ মার্কিং এর ইস্যুটা না থাকতো, তাহলে সকলেরই মনে হয় এভারেজ মার্ক ২-৩ করে বেড়ে যেত। কিন্তু তখন তার কেউ কোনো প্রশ্ন ছাড়তো না, সবগুলোই দাগাতো, হয়তোবা কয়েকটা ভুল কয়েকটা সঠিক, এটা থেকে যাই হোক। সো এই জিনিসটা আপনাকে আসলে এটার জন্যই করা হয়েছে যাতে আপনি আপনার এই আন্দাজ থেকে দাগানোর যে প্রবাবিলিটি আছে সেটা থেকে দূরে আসতে পারেন। সো আপুর কাছে আমার প্রশ্ন থাকবে যে নেগেটিভ মার্কিং আমি দেখি যে বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই, বিসিএস সহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, যে নেগেটিভ মার্কিং এর এই যে মার্কসটা কমে আসে, এটার কারণে অনেকের টুকটাক অল্প মার্কসের জন্য প্রিলিতে কাট করতে পারে না। সো এই জায়গাতে যদি এমন হতো যে তিনি সেই ভুলগুলো না দাগাতেন, তাহলে তিনি সঠিকগুলো দাগিয়ে যে মার্কস পেতেন সেটা দিয়ে হয়তো বা প্রিলি পাস করতেন। সো প্রাথমিকেও যারা স্বপ্নপ্রত্যাশী আছেন, যেহেতু তারা আপনার উত্তরসূরি ধরা যায়, আপনি নিজে ২ বছর চাকরি করে এসেছেন, এটা সত্যি কথা। সো তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে? এই নেগেটিভ মার্কিংটা তারা কিভাবে এভয়েড করতে পারেন? কিভাবে সেটাকে মিনিমাইজ করা যায়? আপনি আপনার জায়গা থেকে কি সাজেশন তাদের দিবেন? আচ্ছা, প্রথমেই আমার মনে হয় নেগেটিভ মার্কসটা হয় কেন? এটা যদি আমি একটু ডিপলি চিন্তা করি, তাহলে নেগেটিভ মার্কস তখনই আসে যখন আপনার প্রিপারেশনে ঘাটতি থাকে। হুম, হুম। আপনি যদি সলিড প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনার নেগেটিভ মার্কস এমনিতেই কমে যায়। যেমন আমি একটু বলি, যখন আপনার প্রশ্নগুলোর উত্তর এমন হয় যে আপনি জানেন যে এই প্রশ্নের উত্তর এটা, মানে এই ২ টার মধ্যে হতে পারে কিন্তু আপনি সিওর না। মানে হচ্ছে আপনার প্রিপারেশনটা যদি ভাষা হয়, তখন কিন্তু আপনি যখন অ্যান্সার করেন তখন নেগেটিভ মার্কস আসে। হুম। কিন্তু আপনার যদি প্রিপারেশন সলিড থাকে তখন কিন্তু নেগেটিভ মার্কস এমনিতেই কম হয়, অনেক কম হয়। কিন্তু তাই বলে যে নেগেটিভ মার্কস এড়ানো যায় তা তো না। পরীক্ষার হলে কিছু না কিছু নেগেটিভ এটাকে মার্কস, মিনিমাইজ করা। হ্যাঁ, এটা জাস্ট আমরা মিনিমাইজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি বলব যে শুরুতে আসলে এমন প্রশ্নগুলোর উত্তর করাই উচিত না যেটাতে আপনি মানে উত্তর নিয়ে দোদুল্যমান যে কোনটা হতে পারে। হুম। প্রথমে আপনি শিওর শটগুলো দাগিয়ে যাবেন। এরপরে আপনি একটু যদি সময় পান, আপনি প্রশ্নের উত্তরপত্রে দেখবেন যে আপনার আসলে কি অবস্থা। এবং প্রতিটা যারা ভালো করে প্রিপারেশন নেয় তারা আসলে প্রশ্ন দেখলেই বুঝার কথা যে 80% স্টুডেন্ট এটার কেমন পরীক্ষা দিচ্ছে। এবং আপনার যদি মনে হয় যে আমি যেই উত্তরগুলো করেছি তার সেখানে আমি 80% স্টুডেন্টের সাথে কম্পিট করতে পারবো না, তখন আপনার একটু এক্সট্রা দাগানো উচিত। এবং এই এক্সট্রা দাগানোটাও আপনাকে আসলে বুদ্ধি করে দাগাতে হবে যে আমি কয়টা, আমি প্রবাবিলিটিটা কেমন হচ্ছে, আমি কয়টা আন্দাজে দাগাতে যাচ্ছি বা কয়টা আমি এভাবে দাগাচ্ছি। ওই সময় একটু বুদ্ধি খাটিয়ে যদি খুব বেশি আমার আরেকটা জিনিস, ৪টা অপশনের মধ্যে যদি আপনার কনফিউশন থাকে, আমি সাজেস্ট করব কখনোই ওটা দাগানো উচিত না। হুম, হুম, হুম। হাইয়েস্ট আপনার 50-50 আপনি একটা দাগাবেন। ৭৫-এও দরকার নেই। একদম 50-50 যখন হবে তখন ২টা অপশনের মধ্যে যদি আপনি কনফিউজ থাকেন তখনই আপনি দাগাতে যাবেন। আর এমন কিছু প্রশ্ন অনেক সময় থাকে যেটা আপনি প্রশ্ন দেখলেই বুঝবেন যে এই প্রশ্নটা নিয়ে ডিবেট হতে পারে। ওই ধরনের প্রশ্ন দাগানোই উচিত না। সেটা আপনার যতই গাট ফিলিংস আপনাকে বলুক যে এর উত্তর এটা হতে পারে, বাট ওটা দাগানোই উচিত না। তো আমার মনে হয় এভাবে যদি কেউ একটু চেষ্টা করে হয়তো নেগেটিভ মার্কস একটু কমে আসবে। সো আপনার এই স্ট্র্যাটেজির সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করে দেই, যে এই যে আপুর যে কথাগুলো বললেন যে আসলে প্রশ্ন পাওয়ার পরবর্তীতেই মানে ধরতে পারার কথা যে 80% স্টুডেন্টস এটাতে কিভাবে পরীক্ষা দিচ্ছেন। সো এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য এই মানে এই দক্ষতাটুকু আপনার ভেতরে ইনহেরেন্ট করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে। সো আপনি যতই পড়েন না কেন, সেটার প্রশ্নে কিভাবে সেটা আসতে পারে বা পরীক্ষার হলের যে বিষয়টা আছে, যে এই ৯০টা প্রশ্ন দেখার পরবর্তীতে সেটা যেভাবে সর্টিং করা হোক, সেই জিনিসটা কিভাবে আপনি আসলে পরীক্ষার হলে কিভাবে উত্তর করতে পারবেন বা আপনি কতটুকু মনে রাখতে পারছেন বা আপনার পঠিত যে জ্ঞান আছে সেটা প্রশ্নের সঙ্গে কতটুকু আপনি মানে রেলিভেন্ট করে সেটার উত্তরটা ফাইন্ড আউট করতে পারছেন, এই জিনিসটার জন্য কিন্তু প্রচুর চর্চা করা উচিত। সো আপনারা পড়াশোনার পাশাপাশি ঘরে অনুশীলন করুন এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন, যাতে পরীক্ষার সময় যেন সেটাকে আর নতুনভাবে কোনো কিছু মনে না হয়। কারণ পরীক্ষার হলে আপনি নতুন কিছু আসলে ওই জায়গাতে ইনসার্ট দেওয়ার আসলে সুযোগ নেই। নতুন কিছু ইনসার্ট দেওয়ার আগে সেটাকে ঘরে বসে প্র্যাকটিস করে নিতে হবে। সো আমি বলব যে আপনার প্রস্তুতির পাশাপাশি সেটা সবসময় পরীক্ষা দিন এবং আপনার মডেল দেওয়ার পাশাপাশি, মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি সেটা যেন আপনি কিভাবে সেটা এক্সিকিউট করবেন সেটার জন্য আগে থেকে সেটার পাইলট রান দেয়া থাকে। সো অবশ্যই চর্চাটা করে নিতে হবে। আচ্ছা, আমি ভাইয়ার সাথে একটু যোগ করতে চাই।
প্রশ্ন ব্যাংক আমরা তো ঘরে এমনিতেই সলভ করি, কিন্তু আসলে পরীক্ষা মানে অনলাইন হোক বা অফলাইন হোক, হলের সবার এনভায়রনমেন্টে পরীক্ষা দেওয়াটা খুব জরুরি। এটা কেন? কারণ ঘরে আপনি যখন এমন অনেক সময় হয় যে আমি ঘরে বসে পরীক্ষা দিলাম, আমার ঘরের এনভায়রনমেন্ট তো খুবই আমার ফেভারেবল, অনুকূলে। সেখানে আমি আরাম করে পরীক্ষা দিলাম, দেখা গেল আমার পরীক্ষা খুব ভালো হলো এবং আমি ভাবলাম আরে আমি তো সেই পরীক্ষা দিয়েছি, তাহলে আমার হয়তো আশা করা যায়। কিন্তু যখন আপনি একটা পরীক্ষার হলের মতো এনভায়রনমেন্টে পরীক্ষা দিবেন, ওখানে কিন্তু আপনার বৃত্ত ভরাট করার মতো ব্যাপার থাকে, চারপাশের ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর থাকে, টিচারদের কথাবার্তা থাকে, যেই সময়গুলো কিন্তু আপনার ইনভিজিলেটরের চেহারা তো রাগী হতে পারে যে তার চেহারা দেখে ওখানেও হয়তো কিছু আমি বলে যেতে পারি সিস্টেম লস হয়, সময়ের কিছু ব্যাপার থাকে। তো ইনভিজিলেটর স্বাক্ষর করতে আসেন অনেক জি সময়, জি বা বারবার হচ্ছে ওএমআর একটু চেক করার জায়গা থেকে আমাদের নার্ভাসনেস থেকে, তো সিস্টেম লসে সবসময় 4-5 মিনিট আসলে মাইনাস হয়ে আমরা যায়। ওটা ধরতে হবে আসলে। তো এই ব্যাপারগুলো আসলে ঘরে বসে পরীক্ষা দিয়ে আন্দাজ করা যায় না। এটাতে আপনি বাহিরে যখন সবার সাথে হলের এনভায়রনমেন্টে পরীক্ষা দিবেন, তখন বোঝা যায়। প্লাস হচ্ছে যেই পরীক্ষাটা মনে হলো যে আমি খুব ভালো দিয়েছি, যখন আপনি দেখলেন যে অন্যান্য ছাত্রছাত্রী আপনার চেয়ে বেশি পেয়েছে, তখন আপনি আপনার পজিশনটা বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় আছি, আমার প্রস্তুতি লেভেলটা কোথায় আছে। সো এই জিনিসটাই আসলে নিজেদেরকে মানিয়ে নেওয়া উচিত। সো এখন মানে বেশ অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে গেল। আপুর কাছে আমি একটু আপনার আগের জবে ফেরত আসি, যে ওই জবে আপনি আসলে কেমন এনজয় করতেন, বা কোন ধরনের ফ্লেক্সিবিলিটি আপনার বা এনজয় করার যে জায়গাটা আছে সেইগুলো যদি একটু ছোট করে একটু যদি বলেন। আচ্ছা, আমি প্রাইমারিতে জয়েন করি হচ্ছে 23 জানুয়ারি 2023-এ, এবং সেটা হয় আমার 43-এর লিখিত পরীক্ষার পরে। মানে আমি ওটা তো আপনার লাইফের প্রথম চাকরি ছিল। জি, প্রাইমারি আমার লাইফের প্রথম চাকরি। আর বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আপনার সেকেন্ড জব। জি এটাও তো জানুয়ারি মাসেই জয়েনিং। জি, তো জানুয়ারি মাসে মানে নতুন বছর আপনার জন্য নতুন অধ্যায়ের সূচনা হয়। আচ্ছা ঠিক আছে, তার পরবর্তীতে তো অনেকে আসলে এটা আমাকে, যেমন আমি অনেক এখন যেমন অনেক জায়গায় গিয়ে একটা খারাপ জিনিস শুনি, সেটা হচ্ছে অনেকে ধরে নেয় যে আমি আসলে প্রাইমারি চাকরিরত অবস্থায় বিসিএস এর প্রিপারেশন নিয়েছি, যেটা হতে পারে আমার প্রাইমারির দায়িত্বে অবহেলা করে আমি প্রিপারেশন নিয়েছি। কিন্তু আজকে এই পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমি প্রাইমারি প্রিপারেশন রত অবস্থায় বিসিএস এর প্রিপারেশন নিইনি, আমি বিসিএস এর প্রিপারেশন রত অবস্থায় প্রাইমারি পরীক্ষা দিয়ে প্রাইমারি টিকেছিলাম। তো আমি সেইখানে আমার চাকরিরত অবস্থায়, যে প্রাইমারিতে যে 2 বছর চাকরি করেছিলাম, সেখানে কেউ কখনো বলতে পারবে না যে আমি ক্লাসে কোনো গাইড নিয়ে গিয়েছিলাম, শিট নিয়ে গিয়েছিলাম বিসিএস এর প্রিপারেশনের জন্য। না, আমি এটা কখনোই করিনি, কারণ আমার প্রিপারেশন অলরেডি তখন ডান ছিল। আর প্রাইমারির অভিজ্ঞতা যদি বলি, আমি মনে করিয়ে দেই যে কারণ তো পরীক্ষার তারিখই তো এরকম ছিল যে আপনি আসলে 43-এর তো আপনি প্রিলিমিনারি পরীক্ষায় তো তার আগে দিয়ে দিয়েছেন। প্রিলিমিনারি আমার জয়েনের আগে 43-এর রিটেনও শেষ ছিল। হ্যাঁ, রিটেনও তো হয়ে গিয়েছে। সো প্রাথমিকের পরীক্ষাও আপনি অনেক আগেই দিয়ে দিয়েছেন। সো আসলে সন্দেহের আসলে সুযোগও থাকে না। জি, যেমন আমি কিছুদিন আগে এফটিসি থেকে যখন ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে যাই, তখন আসলে প্রাথমিকের অনেক শিক্ষকের বা ওখানের সহকারী শিক্ষক যারা এটিও টিও যারা ছিল, তাদের মনে এটা একটা আক্ষেপ ছিল যে ছেলেমেয়েরা বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য প্রাইমারিতে ঢুকে, এবং এই কথাটা তাচ্ছিলের সাথে বলা হয় যে তারা চায় না আসলে যে কেউ মানে প্রাইমারিতে এই জন্য আসুক যে বিসিএস এর প্রিপারেশন নেবে তার জন্য। আসলে এটা উচিত না। আপনার শিক্ষকতা করার যদি ইচ্ছা থাকে, তাহলে শিক্ষকতার নেশা নিয়েই প্রাইমারিতে ঢোকা উচিত। যেমন আমার এমন ইচ্ছা ছিল না যে আমি মানে প্রাইমারি ছেড়ে দিয়ে বিসিএস এ ঢুকবো, ওরকম কোনো কিছুও ছিল না। আমি তো এটাও জানতাম না যে আমার বিসিএস এ আসবে হয়তো। আমার আসলে চাকরির দরকার ছিল বলতে নিজের একটা সম্মান, নিজের একটা পেশা থাকা দরকার ছিল, সেই হিসেবে আমার প্রাইমারিতে ঢোকা, অন্য কোনো কিছু না। তো যাই হোক, প্রাইমারির অভিজ্ঞতা যদি বলতে হয়, তাহলে আমার আসলে 2টা বছর মানে স্বপ্নের মতো কেটেছে, সত্যি কথা। এটা আপনার টাইমলাইনের দিকে তাকালে অনেক সময় বোঝা যায় যে আপনি আসলে খুব এনজয় করতেন বেবিদের সাথে। আমার ফেসবুকে আমি আমার প্রতিটা মুহূর্ত আমি চেষ্টা করেছি, কারণ যতই আমরা ভাবি যে আমরা মনে রাখবো, আসলে মানে নিউরনের পাতা এগুলো সব থাকে না, এগুলো আসলে ধুলো পড়ে যায়। তো এই জন্য আমি চেষ্টা করেছি স্মৃতিগুলোকে লিখে রাখার। তো ওই হিসেবে আসলে অনেক স্মৃতি। আর আমার যেহেতু নিয়োগটাই ছিল প্রাথমিকে, মানে হচ্ছে আমি সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমার একটা স্পেসিফিক পোস্ট ছিল, সেটা হচ্ছে আমাকে 2.5 ঘন্টা 5+ বাচ্চাদের সাথে কাটাতে হতো। তো আমি সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত 5+ বাচ্চাদের সাথেই থাকতাম। এরপরে আমাকে, যেহেতু আমি ম্যাথের স্টুডেন্ট ছিলাম 4 আর 5-এ, এই 2টা ক্লাসে আমি ম্যাথ নিতাম। তো আমার পুরো প্রাইমারির সময়টুকু ছিল ওই ছোট ছোট বাচ্চাদের সাথে।
এটা বোঝার কোনো মানে অবকাশ রাখে না যে ওই মুহূর্তগুলো তাহলে কতটা সুন্দর হতে পারে। এবং বর্তমানে আপনি যে চাকরিতে আছেন ওটা কি আগের চাকরিকে কি মিস করেন কোনোভাবে? এটা আসলে বলার কোনো ইয়া নাই, কারণ হচ্ছে এখনের চাকরিটার আপনার শুক্র নাই, শনি নাই, কোনো সকাল বিকাল দুপুর রাত নাই, কিন্তু আগের চাকরিটাতে টাইমের খুবই ইয়া ছিল, ফ্লেক্সিবিলিটি ছিল। আপনি তো ওই চাকরিকে মিস করে থাকেন, সেটা কি উইকেন্ডের জন্য? উইকেন্ডের জন্য তা না, আসলে ওখানে আমি প্রাইমারিতে নিষ্পাপ মানুষের সাথে ডিল করেছিলাম। এখানে হচ্ছে মানে এমন মানুষদের সাথে ডিল করতে হচ্ছে যেখানে অনেক কিছু আমাকে ট্যাকটিক্যালি করতে হচ্ছে, কিন্তু এর আগের চাকরিতে আমি নির্দ্বিধায় চাকরি করতে পারতাম মন খুলে। ওখানে আমাকে কোনো ৭-৫ ভেবে কথা বলতে হতো না। এখানে হয়তো এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাকে অনেক কিছু ভেবে শুনে উত্তর দিতে হয়, ভেবে চিন্তে উত্তর দিতে হয়। আর যদি প্রাইমারিতে যদি মজার অভিজ্ঞতা বলতে বলেন তাহলে আসলে অভিজ্ঞতার কোনো শেষ নাই। তাও একটা বলি, আমার ওখানে একটা ছোট একেবারে বয়সে খুব কম একটা বাচ্চা ছিল, মুস্কান ওর নাম, খুবই সুন্দর, খুবই আদর। তো একটু ওর ল্যাঙ্গুয়েজে কথা বলে, ওর টোন আমি জানি না কোন টোন ছিল এটা। তো সে একদিন আমাকে এসে বলে, স্কুলে ছুটি হয়ে গিয়েছে, সে বাসায় যাওয়ার সময় আমাকে বলে, তোমার লাগে আমার ভাল লাগে না। আমি তো জিজ্ঞাসা করলাম মানে আমি কি করছি? তো পরে বলল, তোমার লাগে আমার বাসায় মন বসে না। তা আমি জিজ্ঞাসা করলাম মন বসে না মানে? মন বসে না পড়ার টেবিলে। বললাম মন বসে না মানে? বলে তুমি তো এইখানে থাকো, বাসায় থাকো না কেন? তোমাকে আমার মানে বাসায় দরকার। তখন বুঝলাম যে সে আসলে চায় তার সাথে আমি তার বাসাতেও থাকি। তো ওই যে ওই জিনিসগুলো কতটুকু মানে আপন করে নিলে বাচ্চা এরকম বলতে পারে। তারপর আরেকটা যদি বলি, তখন আমি একদম নতুন নতুন চাকরিতে ঢুকি, বাচ্চাদের সাথে প্রথম আমার ইন্টারাকশন হয়। তো ওখানে একটা ছেলে ছিল মুত্তাকিন। তো মুত্তাকিন, হ্যাঁ। তো মুত্তাকিন, আমি আসলে একটা জিনিস বলি, আমি যেখানে যে গিয়েছি মানুষের এত ভালোবাসা পেয়েছি এটা বলার বাহিরে। তো আমি যখন আমার প্রাইমারিতে যাই তখন আমার স্কুলে যে হেডমিস্ট্রেস ছিলেন লুৎফুন্নাসা ম্যাম, খুবই আদর করতেন আমাকে। তো যেহেতু আমাকে ২.৫ ঘন্টা বাচ্চাদের সাথে ডিল করতে হয় এবং এতগুলো বাচ্চার সাথে ২.৫ ঘন্টা থাকা মানে মেন্টাল একটা প্রেশার পড়ে, যতই তারা নিষ্পাপ হোক, চেঁচামেচি তো একটু থাকেই। তো আমার হেডমিস্ট্রেস ম্যাম মাঝে মাঝে আমাকে করতেন কি, ওনার রুমে আমাকে ডেকে বলতো, বৃষ্টির দিকে আসো। উনি চা বানাতেন, আমার জন্য চা বানায় বলতেন, তুমি চা খেতে থাকো, আমি একটু তোমার বাচ্চাদেরকে একটু সামলায় আসি, মানে আমাকে একটু জাস্ট রিলিফ দেওয়া, 10 মিনিটের একটা স্ট্রেস থেকে রিলিফ দেওয়া। তো একদিন সে আমাকে ডাকলো, বললো তুমি চা খাও। উনি আমার নিজ হাতে আমার জন্য চা বানাতো। তো ওনার রুমে আমাকে চা খেতে দিয়ে উনি ক্লাসে যেত। তো একদিন উনি আমাকে চা খেতে দিল, তারপর আমি খাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি মুত্তাকিন কান্না করতে করতে ক্লাস থেকে বের হয়ে চলে গেছে। তো আমি ফার্স্টে ওকে ধরে, যেহেতু হেডমিস্ট্রেসের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, আমি ধরে অনেকক্ষণ আটকানোর চেষ্টা করি, কিন্তু সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে চলে যায়। আমি চেষ্টা করি কিন্তু থামাতে পারিনি। কিছুক্ষণ পর তার মা, যেহেতু আমার স্কুলটা একটা কম্পাউন্ডের ভিতরে ছিল, তো সবার বাসায় ওই কম্পাউন্ডের ভিতরেই, তো মা করে কি কিছুক্ষণ পর বাচ্চাকে আবার স্কুলে নিয়ে আসে। তো আমি তখন মাকে জিজ্ঞাসা করি যে আমি তো ওকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল, কি হয়েছে? তো মা বলল যে সে নাকি বাসায় গিয়ে বলছে, আমার মিস কোথায়, আমার মিসের জায়গায় অন্য মিস কেন আসছে, আমি ওনার ক্লাস করব না। যদিও হেডমিস্ট্রেস খুবই ভালো ক্লাস নেন, কিন্তু ওই যে আমার জায়গায় সে অন্য কাউকে নিতেই পারছে না। এই জিনিস যখন আমি শুনেছি অন্যরকম ভালো লাগে আসলে। আশা করি ইনশাআল্লাহ আপু আপনার বর্তমান ওয়ার্কিং প্লেসও আপনি এভাবেই মানুষের ভালোবাসা বা আপনার সহকর্মীদের ভালোবাসাটা আসলে পান, এটা আসলে আপনার অন্যতম একটা প্রাপ্তি হয়ে থাকবে। সো আজকে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, যেহেতু আজকের আমাদের এই আড্ডাটা ছিল প্রাথমিকের যে স্বপ্ন প্রত্যাশী যারা আছেন তাদের জন্য। সো আপনি শেষ মুহূর্তে তাদের প্রস্তুতির জন্য কি বলবেন? জাস্ট খুবই সংক্ষেপে আপনি 2টা বা 3টা পয়েন্ট ধরে তাদের বলেন যে এই মুহূর্তে যারা প্রস্তুতি শুরু করেছেন বা করছেন তাদের করণীয় কি? আচ্ছা, আগে যেটা হতো প্রাইমারিতে আসলে ইন্টার পাশের পরই পরীক্ষা দেওয়া যেত, কিন্তু এখন যেহেতু আমাদের শিক্ষাগত যোগ্যতাটাকে অনার্স পাশের পর দেওয়া হয়েছে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে এই চাকরির পরীক্ষাতে এমন সকল স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে যারা খুবই মেধাবী, এবং চাকরির পরিবেশটা আসলে বাংলাদেশের সরকারি চাকরি পাওয়াটা এখন দিন থেকে দিন কঠিন হয়ে যাচ্ছে। তো প্রাইমারি চাকরি যে আপনি তাচ্ছিল্য করে, তার মধ্যে আবার হচ্ছে এই এটার গ্রেডটা মনে হয় 13 to 11 চলে আসছে। সো এখন এটার প্রতি আসলে মনোযোগ আরো আসলে বেড়ে যাবে। যারা আসলে চাকরি জব প্রত্যাশী যারা আছেন তাদের মনোযোগটা এখন অবশ্যই এখানে আরো বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে।
তো সেই হিসেবে আপনাকে যেহেতু আর এবারের নিয়োগটা একটা বিশাল বড় নিয়োগ, সেই হিসেবে আমি বলবো আসলে আটঘাট বেঁধে নামা উচিত, যে আমি প্রিপারেশনটা এমনভাবে নিব যাতে আমার আসলে একটা পোস্ট আমার জন্য যাতে আমি ফিক্স করেই আসতে পারি, পরীক্ষাটা দিলে যাতে আমার আমি আসলে সহকারী শিক্ষক হিসেবেই চাকরিতে ঢুকে আসতে পারি, সেইভাবে আমার প্রিপারেশন নেওয়া উচিত। এবং আমি বলবো প্রিপারেশন নেওয়ার সময়ই প্রিপারেশনটাকে সলিডভাবে নেওয়া উচিত। প্রশ্ন ব্যাংক, আমি তো বারবার বলছি প্রশ্ন ব্যাংকের কোনো বিকল্প নাই, তার উপর হচ্ছে আপনাকে একটু কম্পিটিটিভ এক্সাম সবার সাথে পরীক্ষা দিয়ে আপনার পজিশনটা জানারও কোনো বিকল্প নাই। আর হচ্ছে প্রশ্নগুলোর উত্তর আমি বলবো ভাষা না করে এমনভাবে প্রিপারেশন নেওয়ার যাতে পরীক্ষার হলে আপনাকে সেকেন্ড থট দিতে না হয়, যে কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। এবং এই তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু ফোকাস রাখলেই হয়। ওকে, সো আজকে প্রায় আধা ঘন্টা ব্যাপী আলোচনায় আপুর সঙ্গে আমরা আসলে আপুর আগের চাকরির অনেক নতুন তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম, এবং আমার মনে হয় যে আপুর আজকের এই অভিজ্ঞতা শেয়ারিং আপনাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, যে আসলে জব তো অনেকেই করে, কিন্তু সেই জব সেক্টরের যে নিজের পার্সোনাল গেইনের পাশাপাশি যে অন্যদের আসলে যে ভালোবাসা পাওয়ার যে জায়গাটা, এই প্রাপ্তির জায়গাটা নিশ্চয়ই আপনাদের জন্য একটা ভালো মেসেজ হয়ে থাকবে। সো আমি বলবো যে যারা প্রিপারেশন নিচ্ছেন, আজকের আলোচনার মাধ্যমে গল্পে গল্পে হলো আমরা আপনাদেরকে টুকটাক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন দিকে ফোকাস রাখা উচিত। সো আপুর সাথে গলা মিলে আমি এটাই বলি যে প্রিপারেশন এমনভাবে নেন যেন পড়ার মতো একবার পড়বো, যেন একবারে ইনশাল্লাহ যেন সফল হতে পারি। সো এইভাবেই প্রস্তুতি এগিয়ে যাক। আর ভয় পাওয়ার আসলে কিছুই নেই, সবসময় মনে সাহস রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপু তাহলে আজকে আমরা মনে হয় বিদায় নিতে পারি। সো সবাই মন দিয়ে পড়াশোনা করেন, একটু অ্যানালাইসিস করে ভালোভাবে পড়েন, কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। আর সবসময় যা পড়বেন সেটা চর্চা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে, কারণ চর্চা করা ছাড়া, অন্যদের সাথে কম্পেয়ার করা ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা, আপনি রাইট পজিশনে আছেন কিনা। সো আপু আমরা বিদায় নিয়ে নেই আজকে তাহলে এ পর্যন্ত। আশা করি ইনশাল্লাহ আবার কোনো এক সময় অন্য কাউকে নিয়ে বা আপুকেও ইভেন অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে আসলে হাজির হতে পারবো। আপু তাহলে বিদায় নিয়ে নেন, আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, মনে বিশ্বাস রাখবেন, আপনি যদি পরিশ্রম করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে সেই পরিশ্রমের ফল দিবে। পরিশ্রম আসলে কখনোই বৃথা যায় না, সেটা এই দুনিয়াতে হোক অথবা অন্য দুনিয়াতে হোক, পরিশ্রমের ফল আল্লাহ দিবেনই। তো এতটুকুই থাকলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। সকলে ভালো থাকেন, সকলের জন্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।